দেখছেন এনএই স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই হেডলাইন্স। ভোটের মধ্যে তলব নয়, লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম স্বস্তি অভিষেকের। আমি পদত্যাগ করব, সিএএ ইস্যুতে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। বঙ্গের প্রার্থী জটিলতা কাটাতে পারলেন না শাহ নাড্ডারাও। তালিকা ঘোষণায় আরও বিলম্বের সম্ভাবনা। মদখোর গাঁজাখোর বলে কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ বিধায়কের। নির্বাচনের প্রাককালে গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে বিজেপি। চোর আর শিক্ষক তো একসঙ্গে তর্ক করতে পারে না, অভিষেককে জবাব সুকান্ত মজুমদারের। দিলীপে না, মেদিনীপুরে সেলিব্রিটি প্রার্থী চায় বিজেপির একাংশ। ডায়মন্ড হারবারে লড়বে কে? প্রকাশ্য রাস্তায় ধস্তাধস্তি নিশীথ উদয়নের। দুই মন্ত্রীর সংঘর্ষে রণক্ষেত্র দিনহাটা। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ভোটের মধ্যে তলব নয়, লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম স্বস্তি অভিষেকের। লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা নির্বাচন চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করতে পারবে না ইডি, নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন 10ই জুলাই। সুপ্রিম কোর্টের নির্দেশ, পরবর্তী শুনানির দিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা যাবে না। অর্থাৎ লোকসভা নির্বাচনের মধ্যে অভিষেককে দিল্লিতে তলব করতে পারবেন না ইডি। বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিথালের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। কয়লা দুর্নীতি মামলায় ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আদালতে আইনজীবী কপিল সিব্বল আবেদন করেন যে লোকসভা নির্বাচন চলাকালীন অন্তত জুলাই পর্যন্ত দিল্লিতে ইডি তলব যেন না করা হয়। সিব্বল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, একজন সাংসদ। তার পাশাপাশি 2024 লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হিসেবে ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন। 1 জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট। সিব্বল আদালতে আরও বলেন যে বরাবর ইডি তদন্তে সহযোগিতা করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ইডির নির্দেশ মতো 10 বছরের আয়করের হিসেব জমা দিয়েছেন। একাধিকবার তলবে সাড়া দিয়ে জিজ্ঞাসাবাদে মুখোমুখি হয়েছেন। এখন ভোটের মুখে তাকে হয়রান করতে বারবার দিল্লিতে ডেকে পাঠাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই জুলাই পর্যন্ত যেন তার মক্কেলকে তলব করা না হয়। উল্লেখ্য, এই কয়লা দুর্নীতি মামলায় 2023 সালের 21শে মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষবার তলব করেছিল ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতেও ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেককে। সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, শীর্ষ আদালতের এই নির্দেশ বিরোধীদের গালে 82 শিক্ষার থাপ্পড়। আমি পদত্যাগ করব, সিএএ ইস্যুতে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। নাগরিকত্ব সংশোধনী আইন লাগু নিয়ে শাসক বিরোধী বা বলা ভালো তৃণমূল বিজেপি শিবিরের মধ্যে জোর তরজা চলছেই। কয়েকদিন আগেই হাবড়ার মাটিতে দাঁড়িয়ে এক সভা থেকে সিএএ নিয়ে বিজেপিকে তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হাবড়া থেকে পাল্টা সভা করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। সিএএ ইস্যুতে এবার পদত্যাগ করার বড় চ্যালেঞ্জের কথা শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। এদিন মঙ্গলবার উত্তর 24 পরগনার দক্ষিণ হাবড়াতে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার ডাকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী জনসভা করে সিএএ থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে সুর চড়ান শুভেন্দু অধিকারী। সিএএ ইস্যুতে ভুল প্রচার করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলে দাবি করে শুভেন্দু অধিকারী হাবড়ার সভামঞ্চ থেকে মঙ্গলবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি একজনেরও নাগরিকত্ব বাতিল হয় তাহলে আমি নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে পদত্যাগ করব। আর শাসক দলের পক্ষ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যে অপপ্রচার চালানো হচ্ছে তা যদি প্রমাণ করতে না পারেন তাহলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সভা থেকে প্রকাশ্যে সিএএ এর নির্দিষ্ট ফর্ম দেখিয়ে নাগরিকত্বের আবেদনের পরিপ্রেক্ষিতে সিএএ এর নির্দিষ্ট আবেদনপত্র মারফত মতুয়া সম্প্রদায়ভুক্তদের আবেদন নিশ্চিন্তে করার কথাও এদিন শুভেন্দু অধিকারী বলেন। শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুরদের কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, ওরাও সিএএতে নিজেদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন। এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, কারো নাগরিকত্ব বাতিলের আইন নয়। কিন্তু মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করছেন। বলা বাহুল্য, লোকসভা নির্বাচনের আগেই চালু হয়েছে সিএএ। কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করতেই মতুয়াদের একাংশের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। রাজনৈতিক তোড়জোড় শুরু হয়েছে। সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন, এই আইন তৈরি হয় 2019 সালের ডিসেম্বরে। মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে আইন তৈরি হলেও তা এত বছর চালু হয়নি। অবশেষে তা কার্যকর হলো 24 লোকসভা নির্বাচনের ঠিক আগে। বঙ্গের প্রার্থী জটিলতা কাটাতে পারলেন না অমিত শাহ, জেপি নাড্ডারাও। তালিকা ঘোষণায় আরও বিলম্বের সম্ভাবনা। গভীর রাত পর্যন্ত বৈঠক করেও
বাংলার প্রার্থী জটিলতা কাটাতে ব্যর্থ হলেন অমিত শাহ, জেপি নাড্ডা ও বিএল সন্তোষরা। প্রার্থী নিয়ে বৈঠকে হাজির বঙ্গ নেতারা একমত না হওয়ায় একাধিক আসনে 2 অথবা 3 জনের নাম রয়েছে। শেষ পর্যন্ত কাকে প্রার্থী করা হবে তা বিজেপির জাতীয় নির্বাচন কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাই বৃহস্পতিবারের আগে বাংলার বাকি 23 আসনে প্রার্থীদের নাম ঘোষণা অনিশ্চিত। তবে যেহেতু বুধবার থেকে প্রথম দফার মনোনয়ন শুরু হচ্ছে, তাই দ্রুত জলপাইগুড়ি, রায়গঞ্জের প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে। বাকি 21 আসনে প্রধানমন্ত্রী দক্ষিণ ভারত সফর সেরে ফেরার পরেই জাতীয় নির্বাচন কমিটির বৈঠকে নাম চূড়ান্ত হবে বলে সূত্রের খবর। 23 আসনে প্রার্থীদের নামের পাশে সিলমোহর দিতে সোমবার রাতে বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন অমিত শাহরা। কিন্তু বৈঠকেই একাধিক আসনে প্রার্থীদের নাম নিয়ে বঙ্গ নেতারা ঐক্যমত্য হলে পৌঁছতে না পারায় তালিকা চূড়ান্ত হয়নি বলে সূত্রের খবর। দার্জিলিং, রায়গঞ্জ, দমদম, ডায়মন্ড হারবার, মেদিনীপুর ও আসানসোল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের জাতীয় নির্বাচন কমিটির উপর ছেড়ে দিয়েছেন তারা। যেমন দার্জিলিংয়ে এক প্রাক্তন আমলাকে প্রার্থী করার পক্ষে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ, অন্যদিকে রাজ্য নেতৃত্বে চাইছে রাজু বিস্তাকেই ফের প্রার্থী করতে। অন্যদিকে মেদিনীপুরে দিলীপ ঘোষকে নিয়ে আপত্তি জানিয়েছে বঙ্গ বিজেপির একাংশ। তারা চাইছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে কোনো সেলিব্রিটি মহিলাকে দাঁড় করাতে। এক মহিলা বিধায়কের পাশাপাশি প্রাক্তন এক তৃণমূল সাংসদকেও তালিকায় রাখা হয়েছে বলে জানা গিয়েছে। দমদমে এক মহিলা নেত্রী ছাড়াও কলকাতা পুরসভার এক কাউন্সিলরের নাম রাখা হয়েছে। আবার ডায়মন্ড হারবার আসনে প্রার্থী নিয়ে দোলাচলে গেরুয়া শিবির। সেখানে প্রার্থী হওয়ার মতো হেভিওয়েট কাউকেই খুঁজে পাচ্ছে না বঙ্গ বিজেপি। তাই সেখানে আরএসএসের এক নেতার পাশাপাশি তৃণমূল থেকে আসা বিরোধী দলনেতা ঘনিষ্ঠ একজনের নাম রাখা হয়েছে। আসানসোল আসন নিয়ে জটিলতা রয়ে গিয়েছে। সেখানে পবন সিং লড়াই করতে অপরাগ ঘোষণা করার পর নতুন মুখের সন্ধানে নামে গেরুয়া শিবির। প্রাক্তন এক বিধায়কের পাশাপাশি বর্তমান এক মহিলা বিধায়কের নামও রাখা হয়েছে। তবে কে প্রার্থী হবেন তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিটি। মদখোর, গাঁজাখোর বলে কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ বিধায়কের। নির্বাচনের প্রাককালে গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে বিজেপি। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। নির্বাচনের আগে প্রবল হচ্ছে বনগাঁ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। মতুয়াগড়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। হরিণঘাটার বিজেপি বিধায়কের একটি ভাইরাল হওয়া অডিও ক্লিপ ঘিরে কার্যত তোলপাড় বনগাঁর রাজনীতি। সেই অডিও ক্লিপে শোনা যাচ্ছে রীতিমতো অকথ্য ভাষায় মন্ত্রী শান্তনুকে গালিগালাজ করছেন বিধায়ক অসীম সরকার। বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাঁজাখোর। বাগদা, হেলেঞ্চা এলাকায় আমার অনেক অনুগামী রয়েছে, তাদের আমি বলে দিয়েছি শান্তনুকে কেউ ভোট দিবি না, ও হচ্ছে একেবারে মদখোর, গাঁজাখোর। ওর বাবা এখনও গাঁজা ছাড়া বাঁচে না। বর্তমানে এই ভাইরাল অডিও ক্লিপে অস্বস্তিতে বিজেপি। যদিও অসীম সরকারের দাবি ওই অডিও ক্লিপটি বহু পুরনো এবং তাকে চাপ দিয়ে তৃণমূল কংগ্রেস ফোনে ওই কথা বলিয়ে নিয়েছিল। তবে মনে করা হচ্ছে ইচ্ছা করেই অসীম সরকার এমন মন্তব্য করেছেন। এর পাল্টা বনগাঁ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসের দাবি, তৃণমূল কংগ্রেসের ভয় দেখানোর প্রশ্নই আসে না, এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফসল। চোর আর শিক্ষক তো একসঙ্গে তর্ক করতে পারে না, অভিষেকের জবাব সুকান্ত মজুমদারের। কেন্দ্রীয় বঞ্চনার হিসাব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিতর্ক আহ্বানকে প্রত্যাখ্যান করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মঙ্গলবার অভিষেককে কটাক্ষ করে তিনি বলেন, চোর আর শিক্ষক কখনো একসঙ্গে বিতর্কে বসতে পারে না। সোমবার সুকান্তবাবুর লোকসভা কেন্দ্র বালুরঘাটে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সুকান্তবাবুকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, আমি সুকান্তবাবুকে বলবো, আপনার লোকসভা কেন্দ্রে এসে আরেকবার চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলাম। আপনি জায়গা ঠিক করুন, সময় ও সঞ্চালক ঠিক করুন। একদিকে আপনি থাকবেন, অন্যদিকে আমি থাকব। এই 3 বছরে আবাস যোজনায় 10 পয়সার শ্বেতপত্র আর 100 দিনের কাজে 10 পয়সার হিসেব বিজেপি দিতে পারে। আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। অভিষেকের চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে মঙ্গলবার সুকান্ত মজুমদার বলেন, বসা তো যাই, কিন্তু আমাদের সংস্কৃতিতে বলে যুক্তি লড়াই সব সময় সমকক্ষ লোকেদের মধ্যে হওয়া উচিত। চোর আর শিক্ষক তো একসঙ্গে এক ফ্রেমে তর্ক করতে পারে না, তাহলে তো শিক্ষকদের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। তথ্য বলছে 2023 সালের 6 ডিসেম্বর তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার অধিবেশনে একটি প্রশ্ন করেন, কেন পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে রয়েছে, কত টাকা পশ্চিমবঙ্গের পাওনা রয়েছে। সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদে জানান, 2022 সালের 9 মার্চ থেকে পশ্চিমবঙ্গে টাকা পাঠানো বন্ধ হয়েছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি 2021 সালের মে মাসে তৃণমূল পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে 1 পয়সাও পাঠায়নি কেন্দ্র। দিলীপে না, মেদিনীপুরে সেলিব্রিটি প্রার্থী চায় বিজেপির একাংশ। ডায়মন্ড হারবারে লড়বে কে?
চলতি মাসের শুরুতেই বাংলার 20 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গত শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছিল বুধবারই বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে। সোমবারই দিল্লিতে এ নিয়ে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার, কিন্তু এখনও জট কাটেনি বলেই খবর। অন্যদিকে একাধিক আসনে প্রার্থী নিয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। সেক্ষেত্রে পিছিয়ে যেতে পারে তালিকা ঘোষণার দিন। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ, চলছে জল্পনা এবারে তাকে হয়তো এই আসন থেকে টিকিট নাও দিতে পারে নেতৃত্ব। এমনকি দিলীপ ঘোষের নামের সঙ্গে সমর্থন নেই বিজেপির একাংশরই। মেদিনীপুরে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই করতে একজন তারকা মুখ চাইছে তারা। তারকা মুখ হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। গত বিধানসভা নির্বাচনে একাধিক তারকাকে প্রার্থী করেছিল বিজেপি, তাদের মধ্যেই কাউকে টিকিট দেওয়া হবে কি না তা নিয়েও আলোচনা চলছে বলে খবর। সূত্রের খবর, বর্ধমান দুর্গাপুর আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করতে পারে বিজেপি। অন্যদিকে ডায়মন্ড হারবারের তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে হেভিওয়েট মুখ নিয়ে ভাবতে হচ্ছে পদ্ম শিবিরকে। বুধবার থেকে প্রথম দফার মনোনয়ন শুরু হচ্ছে, তাই বিজেপি নেতৃত্ব শীঘ্রই জলপাইগুড়ি ও রায়গঞ্জের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে। বাংলায় 20 আসনে প্রার্থীর নাম ঘোষণা হলেও নাম প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং ভোট থেকে সরে দাঁড়ান। এরপর ফের ভোটে দাঁড়ানোর কথা জানালেও তাকে আসানসোল থেকেই প্রার্থী করা হচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ফলে এবার 23 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করতে হবে। দার্জিলিংয়ে প্রার্থী হিসেবে রাজু বিস্তাকেই চাইছে রাজ্য বিজেপির অনেকেই। দমদম কেন্দ্রের প্রার্থী হিসেবে উঠে আসছে কলকাতা পুরসভার কাউন্সিলরের নাম। আসানসোলে পবন সিং ছাড়া প্রথম দফায় প্রকাশিত 19 জন প্রার্থী ছিলেন নিশীথ প্রামাণিক কোচবিহারের, মনোজ টিগ্গা আলিপুরদুয়ার থেকে, সুকান্ত মজুমদার বালুরঘাট, খগেন মুর্মু মালদা থেকে, শ্রীরূপা মিত্র চৌধুরী দক্ষিণ মালদা, শান্তনু ঠাকুর বনগাঁ, অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুর, লকেট চ্যাটার্জি হুগলি, সুভাষ সরকার বাঁকুড়া থেকে, জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া থেকে, পিয়া সাহা বোলপুর, রথিন চক্রবর্তী হাওড়া, জগন্নাথ সরকার রানাঘাট, গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ, নির্মল কুমার সাহা বহরমপুর, হিরণ চট্টোপাধ্যায় ঘাটাল। প্রকাশ্য রাস্তায় ধস্তাধস্তি নিশীথ উদয়নের, দুই মন্ত্রীর সংঘর্ষে রণক্ষেত্র দিনহাটায় তখন বৃষ্টি ঝরছে, তারই মাঝে তৈরি হলো অগ্নিগর্ভ পরিস্থিতি। প্রকাশ্য রাস্তায় ধস্তাধস্তিতে জড়ালেন দুই মন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, অন্যজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বাকযুদ্ধে জড়ালেন যুযুধান দুই নেতা। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মাথা ফেটেছে মহকুমা পুলিশ আধিকারিকের। এদিন দুই নেতার সংঘাতের যে ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে নিশীথের দিকে তেড়ে আসছেন উদয়ন গুহ, পাল্টা দিক থেকে এগিয়ে এলেন নিশীথ। পিছন থেকে বিজেপি কর্মীরা কেউ কেউ বলছেন মার মার, কেউ বলছেন আমাদের মারলে ছেড়ে দেবো নাকি। একে অপরের দিকে কটূক্তিও করেন দুই শিবিরের কর্মীরা। দুই মন্ত্রীর মারপিট থামাতে গিয়ে আহত হন খোদ এসডিপিও ধীমান মিত্র। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।